হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প ৭২ পার্ট। আর এই পার্টটাই শেষ পার্ট। লেখিকা প্রিয়া। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখতে দেখতে চলে গেল ২ বছর। ভালোবাসা আর খুনসুটিতে চলছে মেঘোদয়ের সংসার। ডাক্তারি ও ব্যারিস্টারি দুজনের চলছে সমানভাবে। আজ মেঘের সংবর্ধনা। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাচ্ছে মেঘ। ওর মেডিকেল কলেজ থেকে ওকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। মেঘ আজ জামদানি শাড়ি পরেছে, নুরির সাথে ম্যাচিং করে। মা মেয়ে এক কালারের কাপড় পরেছে। শানু, নূর সাহেব ও যাচ্ছেন অনুষ্ঠানে। উদয় ব্ল্যাক কোট আর সাদা শার্ট পরেছে। উদয় বলল, মেঘ, দেখ তো আমায় কেমন লাগছে। বিয়ে করতে যাচ্ছ নাকি? সেই সুযোগ আর কোথায়? কেউ তো এখন আর আমার দিকে তাকায়ও না। মানে কি, তাকালে কি তুমি বিয়ে করে নিতে? প্রেম তো করতে পারতাম। বয়স যত বাড়ে ছেলেদের চরিত্র ততই খারাপ হয়। তুমি তার বাস্তব প্রমাণ। আরে বউ, রেগে যাচ্ছ কেন? একটু আধটু প্রেম করা কি দোষের কিছু? তোমার প্রেম আমি ছুটাবো, দাঁড়াও। অনুষ্ঠান থেকে শুধু আসতে দাও। এভাবে ভয় দেখাচ্ছিস কেন? শানু বলল, কিরে তোদের হলো, তাড়াতাড়ি আয়। মেঘার উদয় নিচে যায়, সবাই মিলে গাড়িতে ওঠে। মেডিকেলের বাইরে খোলা জায়গায় স্টেজ বাঁধা হয়েছে। এই মেডিকেল কলেজের সব প্রাক্তন ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হবে। সবাই এসে গেছে। মেঘের ব্যাচের সব ক্লাসমেটরা এসে মেঘের সাথে দেখা করে। মেঘের চোখ কেবল একজনকে খুঁজে বেড়াচ্ছে, সে হচ্ছে পায়রা। মেঘের অনুমান হয়তো পায়রা আসতে পারে। অনুষ্ঠান শুরু হয়ে গেল, কিন্তু পায়রা আসেনি। মেঘের চোখে জল চিকচিক করছে। এবারও কি পায়রার সন্ধান পাওয়া যাবে না? মেঘ পায়রার জন্য খারাপ লাগছে। জানো উকিলবাবু, এবার নিশ্চিত ছিলাম পায়রাকে পাবো। কোথায় হারিয়ে গেল আমার পায়রা? আমার কোনো আমার কেন জানি মনে হচ্ছে মেঘ পায়রা আজ আসবেই। তাই যেন হয় উকিলবাবু। মাইকে এক এক নাম ডেকে চলছে, আর এক এক করে সবাই কেস্ট আর ফুলের তোড়া নিচ্ছে। মেঘের পর মাইকে পায়রার নাম ডাকা হলো। মেঘ তখন ফুলের তোড়া নিয়ে ব্যাক স্টেজে যাচ্ছিল। পায়রা নাম শুনে থমকে যায়। পিছন ফিরে তাকিয়ে আরও আশ্চর্য হয় যখন দেখে নীল রঙের জর্জেট শাড়ি পরে পায়রা এগিয়ে আসে। মেঘের ইচ্ছে করছিল পায়রাকে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু তখন কি মুহূর্তের মধ্যে অভিমান এসে ভিড় করে মনের কোণে। মেঘ স্টেজ থেকে নেমে যায়। পায়রা পুরস্কার নিয়ে মেঘকে খুঁজছে। উদয়ের পাশের চেয়ারে মাথা নিচু করে বসে আছে মেঘ। পায়রা জানে মেঘ কাঁদছে। এতদিন পর মেঘকে দেখেও পায়রার চোখের জল বাধা মানছে না। পায়রা ধীর পায়ে মেঘের সামনে গিয়ে দাঁড়ায়। মেঘ অনুভব করতে পারছে পায়রাও সামনে আর অভিমান জমিয়ে রাখেনি। ঝাপটে ধরে পায়রাকে। পায়রাও মেঘকে শক্ত করে জড়িয়ে আছে। চোখের জল অনবরত পড়ছে। তুই এত নিষ্ঠুর কি করে হলি পায়রা? দুইটা বছর হয়ে গেল তুই আমার সাথে একটিবার যোগাযোগ করলি না। তখনই মাইকে আওয়াজ ভেসে আসলো, এবার আমাদের মেডিকেলের গর্ব বিসিএস ক্যাডার মেঘকে মঞ্চে ডাকছি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং বিশেষ সম্মাননা গ্রহণ করার জন্য। যা মেঘ, বক্তৃতা দিয়ে আয়। আজ আর লুকোচুরি করব না, সব বলে দেওয়ার সময় এসেছে। মেঘ উদয়ের দিকে তাকায়। উদয় ওকে ইশারা করে। মেঘ মঞ্চে উঠে সবাইকে সালাম আদাব দিয়ে বক্তব্য শুরু করে। আজ যে পুরস্কার আমি পাচ্ছি এটার যোগ্যতা আমার না। এই পুরস্কারের প্রাপ্য আমার মা। আমার মা, যিনি একজন যোদ্ধা। আমি আজ বক্তব্য দেব, তবে সেটা হচ্ছে একটা গল্প। যার কথা বলছিলাম, আমার মা।
যিনি বিয়ের 5 মাসের সময় বিধবা হয়েছিলেন। আমি তখন মায়ের গর্ভে। সে সময় থেকে শুরু হয়েছিল আমার মায়ের যুদ্ধ। আমাদের সমাজে বিধবা মেয়েদের কতটুকু অত্যাচার আর অপবাদ সহ্য করতে হয় সেটা সবারই জানা। তারপরেও আমার মা থেমে থাকেননি। তারপর শুরু হয়েছিল লোকদের নিয়ে, আমায় নিয়ে কত কথা। আমার গায়ের চামড়া কালো। এই সমাজ যেন কালো হয়ে জন্মানো পাপ। লোকেরা বারবার সেটা আমায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। বিষিয়ে উঠেছিল জীবন। তখন আমার মা আমায় বলেছিলেন, নিজেকে এমনভাবে তৈরি করো যেখানে হাজারো সাদা চামড়ার লোকেরা তোকে দেখে আফসোস করবে, তোকে আইকন মনে করবে। আমি যখনই কোনো কিছু নিয়ে ভেঙে পড়তাম, তখনই শক্ত পিলার হয়ে আমার মা পাশে দাঁড়াতেন। আমি কালো হয়েছি বলে কোনো আফসোস নেই, আমি গর্বিত। আমি এমন একজন মায়ের সন্তান বলে। মা গো, তোমায় ছাড়া আমি সম্পূর্ণ হতে পারতাম না। সবার চোখেই তখন জল। মেঘ আবার বলতে শুরু করলো, আরও একজন মানুষ যিনি আমার ছায়া, তিনি হচ্ছেন আমার স্বামী, আমার উকিল বাবু, ব্যারিস্টার উদয় রহমান। সবসময় ছায়া হয়ে আমার পাশে থেকেছিলেন। আমার বড় মা শানু, যিনি আমার শাশুড়ি, উনিও আমার পথ চলার আর একজন সঙ্গী। আর পায়রা, যে কলেজ জীবন থেকেই আমার আত্মার সঙ্গে মিশে আছে, আমার বেস্ট ফ্রেন্ড। ওদেরকে ছাড়া কখনোই ডাক্তার স্নিগ্ধা রহমান মেঘ তৈরি হতো না। সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, বিধবারা ও মানুষ, ওদের সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। আমরা কালো, কুৎসিত চেহারার লোকেরা ও মানুষ, আমাদেরকে যেন কোনো আমাদের কেন আপনারা সাদা চামড়ার লোকেরা অবহেলা করবেন? আমাদেরকে প্লিজ বাঁচতে দিন। আমরা ভালো পরিবেশ ও সুন্দরভাবে জীবন কাটাতে চাই। মেঘ ফুপিয়ে কান্না করে দেয়। আশেপাশের পুরো পরিবেশ নীরব। মুহূর্তে যেন সব কিছু থমকে গেছে। যেখানে হই হুল্লোড় হচ্ছিল, সব যেন নীরবতা পালন করছে। তখনই একজন পুলিশ মঞ্চে এসে মেঘকে স্যালুট করে। এক এক করে সবাই দাঁড়িয়ে যায়। সবাই মেঘকে স্যালুট করে। মেঘ ওর মাকে মঞ্চে ডাকে, মায়ের হাতে কেস তুলে দেয় আর মেডেল পরিয়ে দেয়। নুরি কান্না করছে, তবে এ কান্না দুঃখের না, এই কান্না পরম আনন্দের। অনুষ্ঠানের শেষের দিকে মেঘ, পায়রা আর উদয় গেটের দিকে যায়। পায়রার পা থমকে যায় সামনের দিকে তাকিয়ে। তিয়াস, তিয়াসকে দেখে পায়রা মাথা নিচু করে। তিয়াস পায়রার সামনে চলে যায়। পায়রা থেকে 2 ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছে তিয়াস। অপরাধীর মতো মাথা নিচু করে আছে। কেন কবুতর? তিয়াসের মুখ থেকে কবুতর শব্দটা শুনে পায়রা কেঁপে ওঠে। আমি জানি পায়রা, আজ অন্তত তুমি আসবে। 4 ঘন্টা জার্নি করে ছুটে এসেছি কেবল এটা জানতে কি অপরাধ ছিল আমার। মেঘ বলল, পায়রা বল, তুই কি বলতে চেয়েছিলি সব বল, আমরা শুনতে চাই। ওই নিরিবিলি দিকটাই চলো তোমরা। উদয়, তিয়াস আর মেঘ পায়রার পিছন পিছন যায়। পায়রা বাগানের একটা বেঞ্চে বসে পড়ে। তোদের অনেক অনেক অভিযোগ জমা হয়তো আমার উপর হবারই কথা। তুই জানিস মেঘ, সেদিন তিয়াস আমাকে প্রপোজ করে। প্রথমে ঝগড়া করলেও মনের একটা কোণে তিয়াসকে জায়গা দিয়েছিলাম। তোর বাসায় যে 3 দিন ছিলাম, তিয়াস কত জ্বালিয়েছে আমায়, তবে এই জ্বালানোকে আমি ভালোবেসে ফেলি। তোর মনে আছে মেঘ, সেদিন বাবা আমায় ফোন দিয়ে দ্রুত বাড়িতে যাওয়ার কথা বলেন। তোর বিয়ের 4 দিনের মাথায় আমার বাড়ি ফিরে যাওয়ার জন্য বাসে উঠি। তখনই একটা ফোন আসে, সেটা তিয়াসের। 4 ঘন্টার রাস্তা, আমি তিয়াসের সাথে কথা বলি, বাড়ি ফিরি। কত কথা, কত স্বপ্ন একদিনেই যেন ওকে আমি সব বলে দেই। আমার মনে হচ্ছিল রাস্তাটা যেন শেষ না হয়। সত্যি রে, এই রাস্তা শেষ না হয় মনে হয় ভালো ছিল। বাড়ির সামনে গিয়ে ফোন সুইচ অফ হয়ে যায়, চার্জ শেষ হয়ে। তিয়াস বলল, বাড়ির কাছাকাছি চলে এসেছি বলার পর থেকেই তো আর তোমার খোঁজ পাইনি, এই 2 বছরেও।
মেঘ বলল, বাড়িতে গিয়ে কি হয়েছিল পায়রা? বাড়িতে গিয়ে দেখি বাবা অস্থির হয়ে অপেক্ষা করছেন। তারপর? বাবা, কি হলো, তোমার শরীর ঠিক আছে তো? মা, তুই এসেছিস, যাক চিন্তামুক্ত হলাম। কি বলছো বাবা, কিসের চিন্তায় ছিলে তুমি? তখনই বাবা খপ করে আমার হাত দুটো ধরে বসেন। আমি কিছু চাইলে দিবি মা? কি বলছো বাবা, কি চাই তোমার বলো? আমি ঋণ মুক্ত হতে চাই মা। কিসের ঋণ বাবা? তুই যখন মেডিকেলে পড়তে চাইলি তখন আমার হাতে মাত্র 10 লক্ষ টাকা ছিল, আর তোর ডাক্তার হবার জন্য দরকার ছিল 20 লক্ষ টাকার। তখন তোর চেয়ারম্যান চাচা আমায় বাকি 10 লক্ষ টাকা দেন। সেই টাকা দিয়ে তোকে আমি মেডিকেল পড়িয়েছি। ঠিক আছে বাবা, চিন্তা করো না, তুমি কিছুদিন সময় নিয়ে নাও, আমি টাকা শোধ করে দেব। টাকা দিয়েই কি টাকা শোধ করতে হয় মা? কতভাবে শোধ করা যায়? কি বলছো বাবা? তোর চেয়ারম্যান চাচার ছেলে লন্ডন থেকে এসেছে, ওর তোকে খুব ভালো লেগেছে, তোকে বিয়ে করতে চায়। আমি কথা দিয়ে ফেলেছি মা, তুই রাজি হয়ে যা। কি বলছো বাবা? আমি বিয়ে করতে পারবো না। আমি তোর পায়ে ধরি মা, তুই আমার সম্মান নষ্ট করিস না। ঠিক আছে বাবা। তাহলে যা, তৈরি হয়ে আয়, রাতেই বিয়ে। আজ আসলাম আর আজই বিয়ে, এত তাড়া কিসের বাবা? আজই বিয়ের তারিখ ঠিক করা হয়েছে, তাই তোকে এত তাড়া দিয়ে আসতে বললাম। সেদিন আমার চোখের পানি বাধা মানেনি, তবে বাবাকেও ছোট করতে পারবো না বলে জানালা দিয়ে ফোন পুকুরে ফেলে দেই। রাতেই বিয়ে হয়ে যায়। কথাটা শোনা মাত্র তিয়াসের মাথায় আকাশ ভেঙে পড়ে। সাব্বির মানুষ খারাপ না, ভালো, অনেক পাগলের মতোই ভালোবাসে আমায়। জানিস মেঘ, তোর সাথে অনেকবার যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু তিয়াস আমার বিয়ের কথা জানতে পারলে কষ্ট পাবে, তাই তোর সাথেও যোগাযোগ করিনি। মেঘ বলল, তুই তিয়াস ভাইয়াকে ভালোবাসিস, সেটা আঙ্কেলকে কেন বললি না? সেই সময় এরকম পরিস্থিতি ছিল না মেঘ। তিয়াস বলল, জানো কবুতর, তুমি ফিরবে এই আশা নিয়ে বসেছিলাম এতদিন, আর আজ যখন ফিরলে একেবারেই অন্য কারো হয়ে ফিরে আসলে। একবার আমায় জানালে কি ক্ষতি হতো? আমি তোমার বাবাকে বুঝিয়ে বলতাম। আমি বাবাকে বলতে পারিনি তিয়াস, বাবার মিনতির কাছে আমি হেরে গেছি। আর আজ আমি নিয়তির কাছে হেরে গেলাম পায়রা। উদয় বলল, পায়রা, আজ তোমার বর আসেননি? উনি বর্তমানে লন্ডনে আছেন, আমি এখানে একটা হাসপাতালে আছি। তিয়াস বলল, অনেক সুখে থাকো আমার ভালোবাসা। আমি না হয় সেই 4 ঘন্টার স্মৃতি নিয়ে 4 যুগ কাটিয়ে দেব। তিয়াস, সব ভালোবাসা পূর্ণতা পায় না। ভালোবাসলেই যে তাকে পেতে হবে, তাকে নিতে হবে, সংসার করতে হবে, এরকম না। ভালোবাসা মনের মধ্যে বাঁচিয়ে রেখে জীবন সাজাতে হয়। তুমি নতুন করে শুরু করো তিয়াস। নতুন করে কখনো শুরু করতে পারবো কি না জানি না, তবে তোমাকে ভুলতে পারবো না। যেদিন নিজেকে নিজেই ভুলে যাব, সেদিন হয়তো তোমাকে ভুলতে পারবো। কথাগুলো বলে তিয়াস হাঁটা ধরল। পিছনে উদয় ওর কাঁধে হাত রাখে। হাতটা ছুটিয়ে তিয়াস চলে গেল। পায়রা কান্না করতে করতে ছুটে গাড়িতে গিয়ে ওঠে। পিছনে মেঘ ডাকলেও আর সাড়া দেয়নি। চোখের পলকে গাড়িটা চলে যায়। উদয় বলল, কি থেকে কি হয়ে গেল ওদের জীবনে? তিয়াস ভাইয়া বড্ড ভালোবাসেন পায়রাকে, এত কষ্ট উনি সামলে নিতে পারবেন তো? ও পুলিশ, কঠিন ধাতুতে গড়া, সামলে নিবে নিজেকে। এবার আমরা বাসায় চলো। পরে তিনি সকাল সকাল শানু আর নুরিকে কোথায় যেন নিয়ে যাচ্ছে মেঘ। উদয়, শানু, কোথায় নিয়ে যাচ্ছিস তোরা, বল তো আমাদের। নুরি, হ্যাঁ রে, এভাবে কিছু না বলে কোথায় নিয়ে যাচ্ছিস? আম্মু, মা, চুপ করে থাকো, গেলে বুঝতে পারবে। গাড়ি থেকে নেমে দেখে শানু আর নুরি এত সেই আশ্রয়কেন্দ্রে, সাইনবোর্ডে আগের মতোই লেখা সোহান আশ্রয়কেন্দ্র। উদয় বলল, কেমন সারপ্রাইজ দিলাম। শানু বলল, এটা এখন থেকে আমাদের। হ্যাঁ আম্মু, আমরা মামার সেই আশ্রয়কেন্দ্র আবার নিজেদের করে নিলাম।
শানু আর নুরি চোখের জল মুছে মেঘ আর উদয়কে জড়িয়ে ধরে। উদ্বোধন করে আশ্রয়কেন্দ্র। গিয়ে দেখে এর মধ্যে অনেকে আশ্রমের জায়গা পেয়ে গেছেন। চুপটি করে আড়ালে দাঁড়িয়ে আছেন একজন মহিলা। ওনাকে দেখে নুরি আর মেঘ এগিয়ে যায়। নুরি বলল, ছোট ভাবি, তুমি আশ্রয় কেন্দ্রে? নুরির আওয়াজ শুনে উনি কেঁপে ওঠেন। মেঘ আর নুরির দিকে তাকিয়ে কান্না করে দেন। মেঘ বলল, ছোট মামি, কি হয়েছে আপনার? ছেলে মেয়ে মামা কোথায় ওনারা? এবার তিনি কান্না করতে করতে বললেন, নুরি, তোমার ভাই মারা গেছে 6 মাস হলো। ভাই মারা গেছে শুনে নুরির ভিতরটা হাহাকার ওঠে। তোমার ভাই মারা যাওয়ার পর ছেলে বিয়ে করে, আর দিদিকে ওর বাবা জীবিত থাকতে গ্রামের মাদ্রাসার শিক্ষকের কাছে বিয়ে দিয়ে দেন। উনি মারা যাবার পর ছেলে বাড়ি থেকে আমায় বের করে দেন। আর মেয়ে ওর শ্বশুরবাড়ি আমায় নিতে চায় না, আমি নাকি ওর ঘর ভেঙে দেব। আজ 2 মাস থেকে বস্তিতে ছিলাম। এক মহিলা এখানের কথা বললেন, তাই এসেছি। নুরি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, প্রকৃতির প্রতিশোধ কত নিষ্ঠুর। ছোট ভাবি, তুমি এখানের আশ্রিতা হয়ে না থেকে এখানকার মালিকের মতোই থাকবে। এখানকার সব কিছু তুমি দেখাশোনা করবে। তুই ভাদ্র তুই বড্ড ভালো রে নুরি, আমায় মাফ করে দিস। নুরি ওনাকে বুকে জড়িয়ে ধরে। রাতে উদয় শুয়ে আছে, মেঘ ওর পাশে বসে বুকে হাত রাখে। উকিল বাবু, আমি সত্যি অনেক সুখী তোমাকে আমার জীবনে পেয়ে। আমিও। মেঘ, তোর মতো জীবনসঙ্গী পাওয়ার ভাগ্যের ব্যাপার। মেঘ উদয়ের বুকে মাথা রাখে। একটা জিনিস খেয়াল করেছিস মেঘ? কি? বিয়ের 2 বছর চলে গেল, এখনো বাবা ডাক শুনতে পেলাম না। সারাদিন যেভাবে ক্রিমিনালদের নিয়ে পড়ে থাকো, আমার তো সন্দেহ জীবনে বাবা ডাক শুনতে পারবে কিনা। তবে রে দুষ্টু মেয়ে, বলে মেঘের ঠোঁট জোড়া দখল করে নেয় উদয়। সুখ দুঃখ ভালোবাসায় পূর্ণতায় ভরা ওদের জীবন সমাপ্ত। সবাইকে ধন্যবাদ এতদিন আমায় সহ্য করে গল্পটা পড়ার জন্য। ভালো থাকবেন। আর গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।